হ্যালো স্টুডেন্টস, আমি যেমনটা বলেছিলাম যে ক্লাস 11-এর প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো, ইম্পর্টেন্ট প্র্যাকটিস ক্লাস। যারা বুঝতে পারছো না যে এই কদিনে কি প্র্যাকটিস করব কি না তাদের জন্য, ঠিক আছে? আর যাদের প্রিপারেশন ভালো হয়ে আছে তারাও এই কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাও, কারণ এইরকম ধরনের কোশ্চেনই কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। তো চলো, আজকে এটা সেকেন্ড ক্লাস। যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও। প্রথম কোশ্চেন বলছে, কৌণিক ভরবেগের ভেক্টর রূপ কি? দেখো, কৌণিক ভরবেগকে আমরা এল দিয়ে লিখি, এল ইকুয়াল টু আর ক্রস পি, এটা মনে রাখবে। আবার এল ইকুয়াল টু হয় এম ভি আর। এই পিটা কি? রৈখিক ভরবেগ। আরটা কি? ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব। বোঝা গেল? ধরে নাও এইটা একটা অক্ষ, এই অক্ষকে কেন্দ্র করে একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে এরকম করে ঘুরছে, ঠিক আছে? এখানে একটা বস্তু আছে এম ভরের, তাহলে এর যে কৌণিক ভরবেগ সেইটা হবে এম ভি আর, বা এল ইকুয়াল টু আর ক্রস পি। এটা ভেক্টর ফর্ম। বোঝা গেল কি বললাম? এল ইকুয়াল টু আর ক্রস পি। আরও একটা হয়, এটাও মনে রেখো, এল ইকুয়াল টু আই ওমেগা। এই আইটাকে বলা হয় জড়তা ভ্রামক। এই আইটাকে কি বলা হয়? জড়তা ভ্রামক। আর ওমেগাটাকে কি বলা হয়? কৌণিক বেগ। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? তাহলে দেখো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এল ইকুয়াল টু আর ক্রস পি, সি। ঠিক আছে, ওকে, একটু নোট করে নিও। আমি নেক্সট কোশ্চেনে গেলাম। দেখো, কোশ্চেন নাম্বার 18, একটি সংরক্ষী বল ক্ষেত্রে কোনো বস্তু কণাকে এ বিন্দু থেকে এ সি বি এবং এ ডি বি পথে বি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে? কত করতে হবে? দেখো, দুটো পথ এসিবি আর এডিবি। দেখো, এটা বোঝার অঙ্কটা করার আগে কয়েকটা কথা শোনো। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এটা এ বিন্দু, এইটা বি বিন্দু। যদি সংরক্ষী বল ক্ষেত্রে তুমি একটা বস্তুকে এ থেকে বি তে নিয়ে যাও, সে তুমি যে পথেই নিয়ে যাও না কেন, তুমি এই পথে নিয়ে যাও, তুমি এই পথে নিয়ে যাও, তুমি যে পথেই নিয়ে যাও না কেন, বা তুমি ঘুরে 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 এই পথে নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। সব পথেই কৃতকার্যের মান একই হবে, ডাব্লু ইকুয়াল টু সেম থাকবে যে কোনো পথেই। সংরক্ষী বল ক্ষেত্রে কৃতকার্যের মান পথের ওপর নির্ভর করে না, এটা লিখে রেখে দেবে। সংরক্ষী বল ক্ষেত্রে কৃতকার্যের মান পথের ওপর নির্ভর করে না, শুধু প্রথম বিন্দু এবং অন্তিম বিন্দুর ওপর নির্ভর করে। আর যদি বলে অসংরক্ষী ক্ষেত্রে কিন্তু পথের ওপর নির্ভর করে। উদাহরণ, সিম্পল একটা এক্সাম্পল দিই, অভিকর্ষ বল হচ্ছে সংরক্ষী বল। অভিকর্ষ বল ক্ষেত্রে একটা বস্তুকে তুমি কোন পথে নিয়ে গেলে তার উপর নির্ভর করবে না কৃতকার্য। কিন্তু তুমি যদি ঘর্ষণ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে নিয়ে যাও, তাহলে তুমি যত বেশি পথ অতিক্রম করবে কৃতকার্য কিন্তু তত বেশি হবে। তাহলে কারণ ঘর্ষণ বলটা বা ফ্রিকশনাল ফোর্স হচ্ছে সংরক্ষী বল নয়, আর অভিকর্ষ বল হচ্ছে সংরক্ষী বল। ওকে ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই এবার। দেখো, নেক্সট কোশ্চেন বলছে, এল দৈর্ঘ্যের একটি দণ্ড তার এক প্রান্তকে কেন্দ্র করে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। যদি দণ্ডটির দুই প্রান্তে L/4 এবং 3L/4 দূরত্বে টান যথাক্রমে T1 এবং T2 হয়, তবে T1/T2 এর মান কত হবে? দেখো, এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল, এটা একটু মন দিয়ে বুঝতে হবে। ধরে নাও এই অক্ষকে কেন্দ্র করে একটা রড ঘুরছে। বুঝতে পেরেছো? এই অক্ষকে কেন্দ্র করে একটা রড ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। এবার ওমেগা কৌণিক বেগে ঘুরছে, বেশ ভালো কথা। এবার তোমাকে বলেছে যে এইরকম একটা পয়েন্টে, আগে আগে এইটা বোঝো, তারপর অঙ্কটায় আসছি। এইরকম একটা পয়েন্টে আভ্যন্তরীণ টান কত কাজ করছে। দেখো, আভ্যন্তরীণ টান বের করতে গেলে তোমাকে অভিকেন্দ্র বলের কথা জানতে হবে। অভিকেন্দ্র বল সেই বল যে কোনো বস্তুকে কেন্দ্রের দিকে টানে, তাই তো? যখন কোনো বস্তু ঘুরছে তখন তাকে কেন্দ্রের দিকে ধরে রাখে, তাই তো? একটা বৃত্তাকার পথে কোনো বস্তু মনে করো ঘুরছে, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, তাহলে অভিকেন্দ্র বল কত হবে? mv²/r, যে ওকে এই বৃত্তপথে ধরে রেখেছে, নইলে বেরিয়ে চলে যেত। বা হতে পারে m⍵²r। এই সবগুলোই তো অভিকেন্দ্র বলের ডেফিনেশন, ঠিক কিনা? বেশ, তাহলে এবার আমি এখানে বলি অভিকেন্দ্র বলটা কত কাজ করছে। আমি এক্স ডিস্টেন্স দূরে
ডিএক্স একটা ক্ষুদ্র অংশ ধরলাম, ডিএক্স, ঠিক আছে। যদি একক দৈর্ঘ্যে ভর হয় ল্যামডা, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত? ল্যামডা ইন্টু ডিএক্স, এটাকে আমি বলতে পারি ডিএম, ছোট্ট পারা ভর, ঠিক আছে। তো এই ডিএম ভর যখন ঘুরছে তখন এর ওপর অভিকেন্দ্র বল কাজ করছে, ঠিক কি না? এবার দেখো, এবার এখানে একটা সিম্পল জিনিস বুঝতে হবে, এখানে যে বলটা কাজ করছে সে তো এই পুরো, এই যতটা দণ্ড বাকি আছে এই পুরো দণ্ডটাকেই তো ঘোরাচ্ছে। আমি আবারও বলছি জিনিসটা ক্লিয়ার করে, এইখানে এই বিন্দুতে যে বলটা কাজ করছে এই বলটা তো এই পুরোটার উপরেই কাজ করছে, ঠিক কি না? এই পুরোটাকেই তো অভিকেন্দ্র বলে সাপ্লাই দিচ্ছে, পুরোটাকেই তো ঘোরাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি এইটুকু অংশে অভিকেন্দ্র বল কত হচ্ছে দেখতে চাই, তাহলে কি করব? আগে আমি দেখে নিলাম যে এই ডিএম এ অভিকেন্দ্র বল কত না, এম ওমেগা স্কোয়ার আর, তার মানে ল্যামডা ডিএক্স, ফর্মুলাতে কি ছিল? এম ওমেগা স্কোয়ার আর, তাহলে ল্যামডা ডিএক্স এটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার, ঠিক আছে, ইন্টু আর, আর মানে হচ্ছে কি এখানে এক্স, তাহলে ল্যামডা ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে টান যেটা যেটা এই বিন্দুতে টান কাজ করছে সেই টানটা তো কাজ করছে তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত। আমি যদি এই দূরত্বটাকে মনে করো এক্স ধরি, আমি যদি এই দূরত্বটাকে এক্স ধরি আর এই গোটাটার দৈর্ঘ্য তো এল, তাহলে এক্স টু এল ল্যামডা ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স, ক্লিয়ার? তাহলে ল্যামডাটা বাইরে বেরিয়ে চলে এলো, ওমেগা স্কোয়ারটা বাইরে বেরিয়ে চলে এলো, এইটা হয়ে গেল এক্স স্কোয়ার বাই টু, এক্স থেকে এল পর্যন্ত। ইন্টিগ্রেশনটা করে দেবো, ইন্টিগ্রেশনের অ্যান্সার কত আসবে? আচ্ছা আমাকে একটু ইরেজ করতে হবে, নাহলে এখানে জায়গা পাবো না। দেখো ইন্টিগ্রেশনের অ্যান্সার আসছে ল্যামডা ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এল বসিয়ে দেবো, আপার লিমিট এল, তাহলে ল্যামডা ওমেগা স্কোয়ার বাই টু বাইরে বের করে দিলাম, তাহলে এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা তোমাকে মনে রেখে দিতে হবে। এই ফর্মুলাটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে আবার অঙ্কটা ইজিলি হয়ে যাবে। দেখো এবার অঙ্কটা করছি, এটা তোমরা একটু নোট করে নিয়ে মুছে দিলাম, তাহলে আমার এখানে জায়গা হবে না অঙ্কটা করার জন্য। এবার অঙ্কটা দেখো কত ইজিলি হয়ে যাবে। এবার তোমাকে এখানে কি বলেছে, এল বাই ফোর এবং থ্রি এল বাই ফোর, তাহলে যখন এল বাই ফোরে নিচ্ছ তখন টি ওয়ান নাও, তাহলে টি ওয়ান বাই টি টু করে দিলাম ডাইরেক্ট, তাহলে ল্যামডা ওমেগা স্কোয়ার বাই টু, এই যে ফ্যাক্টরটা আছে না এই ফ্যাক্টরটা তো কেটে পালিয়ে যাবে দুজনের জন্যই, তাহলে ওপরে পড়ে থাকবে এল বাই ফোর তার স্কোয়ার, সরি এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই 16, আর নিচে পড়ে থাকবে এল স্কোয়ার মাইনাস 9l স্কোয়ার বাই 16, এক্স এর জায়গায় এই দুটো মান বসিয়ে দিলাম, এল বাই ফোর আর থ্রি এল বাই ফোর, তাহলে দেখে নাও কত হচ্ছে। এটা যদি ক্যালকুলেশন করো দেখো ওপরটা চলে আসবে 16, 16 এলসিএম, 16 কেটে পালিয়ে যাবে, এল স্কোয়ার কমন নিয়ে এল স্কোয়ার কেটে পালিয়ে যাবে, তাহলে হবে 16 মাইনাস 1 15, ওপরটা হবে 15, ঠিক আছে, আর নিচেটা হবে 16 মাইনাস 9 মানে 7, ব্যাস তাহলে 15/7 হয়ে যাবে কিন্তু অ্যান্সার। খুব ভালো কোয়েশ্চেনটা। নেক্সট, অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পতনশীল একটি বস্তুর গতির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কি হবে? দেখো এন-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা জানতে হবে। মনে করো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, যাচ্ছে 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 5 সেকেন্ডে এখানে এলো, 6 সেকেন্ডে এখানে এলো, এটা 5 এটা 6। এবার তোমাকে যদি বলে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তুমি বলবে এইটুকু 5 আর 6 এর মাঝে। আর যদি বলে যে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে 0 থেকে একবারে 6। আমি আবারও বলছি, যদি বলে যে 6তম সেকেন্ডে তাহলে হচ্ছে এইটুকু, আর যদি বলে যে 6 সেকেন্ডে তাহলে হবে প্রথম থেকে একবারে 6 সেকেন্ড পর্যন্ত। ক্লিয়ার কি বললাম? ওকে, এবার দেখো Sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। এবার ইউ এর জায়গায় তুমি 0 বসিয়ে দাও, তাহলে হাফ এ 2n মাইনাস 1, কারণ দেখো মুক্তভাবে পতনশীল মানে একটা বস্তুকে শুধু ছেড়ে দেওয়া হয়েছে, আর শুধু ছেড়ে দিলে কিন্তু ইউ সমান 0 হয়ে যাবে, বোঝা গেল? বেশ ভালো কথা। এবার আমি এখানে ডেটা পুট করছি,
আমি এখানে ডেটা পুট করছি। দেখো, তাহলে যখন বলছে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে হাফ এ 2 × 1 - 1। যখন বলছে দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, হাফ এ, আচ্ছা এটা একটু সরিয়ে লিখি, দেখো তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যখন বলছে তখন কি হচ্ছে, হাফ এ 2 × 2 - 1, আর তৃতীয় সেকেন্ডে ইস্টু দিয়ে হাফ এ 2 × 3 - 1। তাহলে হাফ এ কেটে গেল। তাহলে এটা 2 - 1 মানে হচ্ছে কি 1, আর এখানে 4 - 1 মানে হচ্ছে কি 3, আর 10 - 1 মানে হচ্ছে কি 9। তাহলে 1:, আচ্ছা এখানে কিছু ভুল হচ্ছে, অ্যান্সার কিন্তু মিললো না, এক জায়গায় গোলমাল আসছে, দেখি দাঁড়াও। ও হ্যাঁ, এই জায়গায় ক্যালকুলেশন ভুল করেছি, 9 নয় বাবা, এটা 6 - 1 মানে 5 হবে। দেখো 1:3:5, একদম ইজি, ঠিক আছে, একদম ইজি কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা এবার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র দেওয়া আছে, 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ করে আছে, দেখতেই পাচ্ছ। কণা দুটি নিজ নিজ বেগের অনুপাত কত হবে? দেখো একটা কথা বলি, সরণ সময় লেখচিত্রের এইদিকে সরণ, এইদিকে সময়, সরণ সময় লেখচিত্রের যে নতি, নতি মানে এটা থিটা, অর্থাৎ ট্যান থিটা, এইটা হচ্ছে নতি, নতি হচ্ছে বেগ। আমি আবারও বলছি, তোমরা লিখে নেবে, সরণ সময় লেখচিত্রের নতি হচ্ছে বেগ, ঠিক আছে। তাহলে বেগের অনুপাত কত হবে? v1/v2 সমান ট্যান 45, ট্যান 30 দিয়েছে প্রথমে, 30, ট্যান 30/ট্যান 45, ব্যাস, ইজিলি হয়ে যাবে। এই ট্যান থিটাটাই হচ্ছে বেগ, বুঝতে পেরেছো তো? সরণ সময় লেখচিত্রের সময় অক্ষের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে ওই ট্যান থিটাই হচ্ছে বেগ, ঠিক আছে, এটাকে নতি বলা হয়। হ্যাঁ, তাহলে ট্যান 30 কত? 1/√3, আর ট্যান 45 হচ্ছে 1। তাহলে আচ্ছা, এখানে অঙ্কটা অন্য কিছু দিয়েছে। আচ্ছা, এখানে অ্যান্সার 1/√3 হবে। হ্যাঁ, এখানে অপশনে কিছু প্রবলেম আছে, ঠিক আছে। ট্যান 30 1/√3, আর ট্যান 45 হচ্ছে কি 1, তাহলে অ্যান্সার কি দাঁড়িয়ে গেল? 1/√3, ঠিক আছে। কারণ কণা দুটির নিজ নিজ বেগের অনুপাত বলেছে, তার মানে v1/v2 করতে হবে, তাহলে v1/v2 আসছে 1/√3। ওকে, ওকে, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। একটু নোট করে নেবে থিওরিগুলো, নইলে কিন্তু মনে থাকবে না। নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যদি এই ছবিটা দেওয়া আছে, বলেছে T1 এবং T2 এর মান নির্ণয় করো। T1 T2 তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আমি ছবিটা একবার আঁকি, কি বলছে, এইদিকে একটা দড়ি আছে, এই দড়ি থেকে একটা ভর ঝুলছে, আর এখান থেকে আর একটা দড়ি এইখানে গিয়ে লেগে আছে, বেশ হলো। এইদিকে আছে T1, এইদিকে আছে T2, আর এইদিকে আছে T3, আর এখানে 2 কেজি, 2 কেজি মানে নিশ্চয়ই এইদিকে mg কাজ করছে, ঠিক আছে। যদি কেউ চাও যে ল্যামির মেথডে সলভ করব, তাও করতে পারো, ল্যামিস থিওরাম দিয়ে। আর নইলে কেউ যদি নর্মাল মেথডে উপাংশ বিভাজন করে সলভ করতে চাও, তাহলে সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ল্যামের উপপাদ্য দিয়ে দেখিয়ে দিই। দেখো ল্যামের উপপাদ্য যারা জানো না, আমি একবার বলে দিচ্ছি। এখানে 3টে ফোর্স যদি 3 দিকে কাজ করে, এইদিকে F1, এইদিকে F2, আর এইদিকে মনে করো F3 কাজ করছে, এই অ্যাঙ্গেলটা আলফা, 3টে ফোর্সের মধ্যে যে অ্যাঙ্গেল আলফা, বিটা আর গামা, এইটা হচ্ছে গিয়ে বিটা, আর এইটা হচ্ছে গিয়ে মনে করো গামা। তাহলে মনে রাখতে হবে F1/sin আলফার অনুপাত যা হবে, F2/sin বিটার অনুপাত তাই হবে, F3/sin গামার অনুপাত তাই হবে। যে ফোর্সটা নিয়েছো তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন, যে ফোর্সটা নিয়েছো তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন, আবার এইদিকে যে ফোর্সটা নিয়েছো তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন, এদের অনুপাত কি হবে? এদের অনুপাত কিন্তু একই হবে, বুঝতে পেরেছো? এবার এখানে আমাকে তাহলে দেখতে হবে যে সেই অনুপাতটা কি হচ্ছে। দেখো এখানে এইটুকু অ্যাঙ্গেল বলে দিয়েছে 30 ডিগ্রি, আর তুমি তো দেখতেই পাচ্ছ যে এইটুকু 90 ডিগ্রি, তাহলে গোটাটা কত? ওইটুকু যদি 30 হয় তাহলে পুরোটা হচ্ছে, কারণ আমাকে তো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে, মাঝের অ্যাঙ্গেল পেয়ে তো লাভ নেই। 90 + 30 120,
এইটা অলরেডি 90, তাহলে এইটা কত? 120 আর 90 হচ্ছে 210, 210 আর 360, 360 থেকে যদি 210 বাদ দিই তাহলে 150, তাহলে এইটা হয়ে যাবে 150, 150। বলো ক্লিয়ার কিনা? ঠিক আছে, এবার তুমি ফর্মুলা বসাও, ল্যামিস থিওরাম যেটা শেখালাম। বেশ, আমি এটা একটু ছোট করে দিচ্ছি। এবার ল্যামিস থিওরাম আমরা অ্যাপ্লাই করব। দেখো ছবিটা একটু ছোট করে দিলাম। ল্যামিস থিওরাম কি বলছে এখানে? T1 বের করব, তাহলে আমি লিখবো T1 বাই সাইন 120 ইকুয়াল টু, নিচের দিকে দেখো mg আছে, mg মানে কত? 2 গণিত 10 20, তাহলে 20 বাই mgর অপোজিট অ্যাঙ্গেল সাইন 150 ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে আগে T1 পেয়ে যাবে, ইকুয়াল টু, বেশ ফর্মুলাটা আমি লিখে দিই পুরোপুরি। আর T3 অপোজিট অ্যাঙ্গেল কত? 90। ঠিক আছে, ব্যাস তুমি তিনটে ইকুয়াল পেয়ে গেছো। এবার এখান থেকে তুমি ইজিলি বের করে নিতে পারবে। তাহলে তুমি এবার যে কোনো একটা ইকুয়েশনকে নাও। আচ্ছা আমি এই জায়গাটাকে ইরেজ করে দিলাম, তোমাদের আশা করি এটা লেখা হয়ে গেছে। ভিডিও পজ করে নোট করে নেবে যদি না থাকে এগুলো। তাহলে দেখো এবার তুমি যদি এই প্রথম ইকুয়েশনটাকে নাও তাহলে কি হবে দেখো, তুমি T1 পেয়ে যাবে। তাহলে T1 বাই সাইন 120 মানে হচ্ছে গিয়ে √3/2 ইকুয়াল টু 20 বাই সাইন 150, সাইন 150 মানে হচ্ছে গিয়ে হাফ। তাহলে দেখো 2 2 কেটে গেল। তাহলে T1 ইকুয়াল টু 20√3 পেয়ে গেলে, T1 ইকুয়াল টু 20√3। আর T2 যখন তুমি নেবে তখন এই দুটোকে ইকুয়াল করো। আচ্ছা T2 দিয়েছে না, ওহো T3 তো চাইনি, তাহলে তো আরো সহজ। T2 তো এইটা যা হবে mgর সঙ্গে ইকুয়াল হবে, এটা mgর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। mg কত? mg হচ্ছে গিয়ে তোমার 20, তাহলে T2 কত হবে? এক মিনিট, আমি ছবিটা একটু ভুল এঁকেছি না, এইটা T2 হতো, বুঝলে? আর এইটা কিছুই দেয়নি, এটা কিছুই হবে না, দরকার নাই লেখা। তাহলে যেটা আমি T3 জায়গায় লিখেছি এই জায়গাটা শুধু হবে T2। ব্যাস, আর সব ঠিক আছে। তাহলে T2 বাই 90 সাইন 90, T2 বাই সাইন 90, তাহলে সাইন 90 তো 1, হ্যাঁ সাইন 90 তো 1, তাহলে T2 বাই 1 ইকুয়াল টু 20, এইটাকে নিয়ে নাও 20 বাই সাইন 150, সাইন 150 হচ্ছে গিয়ে হাফ, তাহলে T2 সমান 40। ব্যাস হয়ে গেল। তাহলে উত্তর কোনটা? এইটা 20√3 আর 40 নিউটন। ঠিক আছে, ওইটা T3 নয়, ওটা ভুল করে প্রথমে আমি লিখে ফেলেছিলাম, বুঝতে পেরেছো? তুমি T2 জায়গায় যেটা T3 লিখে ফেলেছিলাম সেটা জায়গায় তুমি T2 করে দাও, ব্যাস আর কোনো চাপ নেই। ল্যামিস থিওরাম যদি তুমি বুঝে যাও এই অঙ্কগুলো খুব সহজেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।